হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ক্লাস 11 সেমিস্টার 1 পড়ছো তাদের মেন সাবজেক্ট হলো অ্যাকাউন্টেন্সি। তো আমি অ্যাকাউন্টেন্সি অলরেডি আমার চ্যানেলে চ্যাপ্টার 1 থিওরি যে চ্যাপ্টারটা রয়েছে সেটা অলরেডি আপলোড করে রেখেছি। যদি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই তোমাদেরকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হলো চ্যাপ্টার 2, সেটা হলো বেসিক অ্যাকাউন্টিং টার্মস। এই চ্যাপ্টার থেকে তোমাদের কাছে প্রচুর কিন্তু কোশ্চেন হতে পারে। তো চলো দেরি না করে আমি পয়েন্ট ওয়াইজ আমি কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি আমার ভুলগুলো বা ত্রুটিগুলো আমি চেষ্টা করবো শুধরে নেওয়ার। ওকে, তো তোমাদের সাজেশন খুব দরকার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। পড়াশোনা এখন আর বোরিং নয়। এমসিকিউ গেম খেলুন, মক টেস্ট দিন আর ভিডিও দেখে যে কোনো বিষয় সহজে বুঝুন। আজই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন AICTS অ্যাপ। নাম্বার 1 মাথায় রাখো যে এন্টিটি মানে হলো সত্তা, অর্থাৎ একটা ব্যক্তিগত সত্তা। অর্থাৎ তোমার একটা পরিচয় রয়েছে, আমার একটা পরিচয় আছে। তোমার পরিচয় আর আমার পরিচয় এক নয়। আমাদের দুজনে দেখো একটা সেপারেট এন্টিটি আছে বা সেপারেট আইডেন্টিটি আছে। বলতে পারলাম? তো ধরো আজকে সেম একটা লোক যখন একটা ব্যবসা বা প্রতিষ্ঠান সে যখন একটা বিজনেস করতে যায়, লোকে মনে করে সে যখন ব্যবসা করছে তার মানে হলো সে আর তার ব্যবসা এক নয়। এটা মাথায় রাখো। অ্যাজ পার অ্যাকাউন্টিং, হ্যাঁ এটা মাথায় রাখো, ল আলাদা কথা বলে আর অ্যাকাউন্টিং আলাদা কথা বলে। ঠিক আছে, আমি ল এর কথাটা তোমাদেরকে বলবো, তুমি ফার্স্ট আগে অ্যাকাউন্টিং এর কথাটা মাথায় রাখো। নাম্বার 1 সেটা হলো মালিক আর ব্যবসা দুজন এক নয়। দেখো আমি এখানে লিখে দিয়েছি, ওনার নট ইকুয়াল টু বিজনেস। অর্থাৎ মালিক আলাদা, মালিকের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আলাদা। ঠিক আছে, এটা আলাদা হিসাব। আর বিজনেসের যেটা রয়েছে সেটা সবসময় আলাদা হিসাব করা হবে। মালিক আর ব্যবসা কখনো এক নয়। নাম্বার 1 মাথায় রাখো, দ্যাট ইজ কল এন্টিটি বা সত্তা। এবার তুমি বলবে তাহলে স্যার এই যে মালিক যে ব্যবসায় টাকা দেয়, ইয়েস মালিক যে ব্যবসায় টাকা দেয় সেটাকে কি বলা হয়? ক্যাপিটাল। সেটা কিন্তু ব্যবসা লাইবিলিটি। বলতে পারলাম? মাথায় রাখো সেটা কিন্তু লাইবিলিটি। দ্যাটস ওয়াই মালিকেরই ব্যবসা, কিন্তু হওয়া সত্ত্বেও ব্যবসা কি ভাবছে? ব্যবসা আলাদা। ব্যবসা ভাবছে কি মালিক আমাকে টাকা দিয়েছে, তাহলে ভবিষ্যতে এই টাকাটা আমাকে মালিককে শোধ দিতে হবে। তো দ্যাটস ওয়াই এটা ক্যাপিটালটাকে লাইবিলিটি হিসাবে ট্রিট করা হয়। ওকে, বলতে পারলাম? অর্থাৎ মালিকের যা অ্যাসেট সম্পত্তি আছে সেটা মালিকের, আর ব্যবসার যেটা অ্যাসেট সম্পত্তি লাইবিলিটি আছে সেটা ব্যবসা। ওকে, ক্লিয়ার সবার কাছে? এই এন্টিটি দুটো টাইপের হয়। একটা হচ্ছে বিজনেস এন্টিটি, অর্থাৎ যাদের মোটিভ হলো প্রফিট আর্ন করা, শুধুমাত্র প্রফিটের জন্য যারা ব্যবসা করে, যেমন XYZ লিমিটেড, ITC ইন্ডিয়া, টাটা স্টিল, রিলায়েন্স, আদানি। এটা হলো বিজনেস এন্টিটি, অর্থাৎ এদের মোটিভ হলো কিন্তু শুধুমাত্র প্রফিট আর্ন করা। এছাড়াও নন বিজনেস এন্টিটিও রয়েছে, মানে আলাদা সত্তা। যেমন তোমার পাড়ায় যে ক্লাবটা আছে, আমার পাড়ায় সিনাটি ক্লাব আছে, বলতে পারলাম? রেড ক্রস সোসাইটি রয়েছে, তারপরে হচ্ছে দেখো রামকৃষ্ণ মিশন আছে, এরকম কিছু স্কুল আছে। তাহলে সেই স্কুলেরও তো একটা আলাদা নাম আছে, তাই না? আজকে ক্লাবের একটা আলাদা নাম আছে, সেই ক্লাবেরও কিছু সম্পত্তি রয়েছে, সেই ক্লাবের কিছু অ্যাসেটস রয়েছে, ঠিক আছে, লাইবিলিটি রয়েছে। তো দিস আর দা আলাদা এন্টিটি, কিন্তু হলো এটা নন বিজনেস এন্টিটি। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? মোদ্দা কথা, মালিক আর ব্যবসা আলাদা, এটাই হলো এন্টিটি বা সত্তা। নাম্বার 2, এরপর যেটা বলবো সেটা হলো বিজনেস ট্রানজাকশন। বিজনেস ট্রানজাকশন মানে কি? বিজনেসে এমন কোনো ঘটনা যার ফলে ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হয়। মানে দেখো, ট্রানজাকশনও কিন্তু ঘটনার পার্ট। বলতে পারলাম? ট্রানজাকশন কিন্তু ওয়ান অফ দা ঘটনার পার্ট। আমি তোমার বাড়িতে গেছিলাম পড়াতে, তো দ্যাট ইজ একটা ঘটনা। তুমি আমাকে আমার পড়ানোর ফিস দিলে, এটাও একটা ঘটনা। আমি তোমাকে পড়িয়ে আমি আমার বাড়ি চলে এলাম, এটাও একটা ঘটনা। কিন্তু এই ঘটনার মধ্যে কিন্তু দেখো, যে দুটো ঘটনা, আমি তোমার বাড়িতে পড়াতে গেলাম আর আমি আমার বাড়িতে চলে এলাম, এই দুটো কিন্তু নর্মাল ইভেন্ট। ঠিক আছে, কিন্তু যেটা মাঝখানে একটা ঘটনা ঘটেছে তার মধ্যে হচ্ছে কি, তুমি আমাকে টিউশন ফিস দিয়েছো, সেখানে কি হচ্ছে? মানিটারি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল পজিশন একটা চেঞ্জ হয়েছে। তো সেটাকে আমরা বলবো ট্রানজাকশন। ওকে, বলতে পারলাম? দেখো আমি এক্সাম্পল দিয়ে বুঝেছি, আমরা গুডস পারচেস করলাম 20,000 টাকা, তো দ্যাট ইজ অলসো আ ট্রানজাকশন। বলতে পারলাম? আমি ব্যাংক থেকে লোন নিলাম, ঠিক আছে, অলসো আ ট্রানজাকশন। কেন? এখানে দেখো ফাইন্যান্সিয়াল পজিশনটা চেঞ্জ হচ্ছে। বলতে পারলাম? আর্থিক পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আমি স্যালারি পেমেন্ট করলাম, এটাও কিন্তু ট্রানজাকশন। মালিকের জন্মদিন পালন করা হলো, এটা কিন্তু ট্রানজাকশন নয়, এটা কিন্তু ইভেন্ট। বন্ধুর সাথে আমি আড্ডা মারলাম, ইটস নট আ বিজনেস ট্রানজাকশন, এটাও কিন্তু ইভেন্ট। ওকে, বলতে পারলাম? ট্রানজাকশনে কিছু ফিচার্স রয়েছে, যেমন দেখো দুটো পক্ষ হতেই হবে তবেই তো ট্রানজাকশন হবে। একজন গিভার আর একজন হবে রিসিভার। ওকে, তো ট্রানজাকশনে দুটো পক্ষ থাকে, একজন হচ্ছে গিভার, একজন হলো রিসিভার। নাম্বার 2, যেটা কিন্তু অর্থে অর্থাৎ মানিতে ভ্যালু থাকবে। বলতে পারলাম? এমন কোনো ট্রানজাকশনকে আমরা কনসিডার করবো না যেটা কোনো মানিটারি ভ্যালু নেই, সেটাকে কিন্তু আমরা ট্রানজাকশন বলবো না। ট্রানজাকশন হতে গেলে অতি অবশ্যই মানিটারি মানি থাকবে, মানি টার্মটা থাকবে। ওকে,
নাম্বার 3, ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হবে, অর্থাৎ অ্যাসেটস এর ভ্যালু বাড়বে বা কমবে, লাইবিলিটির ভ্যালু বাড়বে বা কমবে, ক্যাপিটাল বাড়বে বা কমবে, ইনকাম হবে বা এক্সপেন্সেস হবে, বলতে পারলাম। তো ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হবে, নাম্বার 3। নাম্বার 4, ট্রান্সফার অফ অ্যাসেটস অ্যান্ড সার্ভিস। অনেক সময় অ্যাসেটস বা সার্ভিস আমরা কি করি, আদান প্রদান করি, সেটাকেও কিন্তু আমরা ট্রানজাকশন বলবো। ওকে, ট্রানজাকশন ভিজিবল হতে পারে, আবার ইনভিজিবলও হতে পারে। ভিজিবল কি, ক্যাশ পারচেজ, ক্যাশ সেলস, তুমি ক্যাশে কিছু কিনলে, ক্যাশে তুমি কিছু বিক্রি করলে, দ্যাট ইজ ভিজিবল। আবার দেখো ডেপ্রিসিয়েশন হচ্ছে, ডেপ্রিসিয়েশন কি, দেখো ইনভিজিবল। ডেপ্রিসিয়েশন মানে একটা হলো ফিক্সড অ্যাসেট, স্থায়ী যে সম্পত্তি আছে সেটা কি হয়, একটা ক্ষয় হয় সেটাকে বা অবচয় হয়, সেটাকে আমরা কি বলি কিন্তু ডেপ্রিসিয়েশন। মাথায় রাখো ডেপ্রিসিয়েশন কিন্তু এক্সপেন্সেস অলসো। অ্যাসেটস এর ভ্যালু দেখো কমে গেল, ডেপ্রিসিয়েশন হওয়ার ফলে কি হচ্ছে, অ্যাসেটস এর ভ্যালু কমে যাচ্ছে, তো এটাকেও কিন্তু আমরা ট্রানজাকশন হিসেবে ধরবো। ক্লিয়ার? ক্লাসিফিকেশন অফ বিজনেস ট্রানজাকশন, দেখো বিজনেস ট্রানজাকশনকে দেখো আমরা অনেক রকম ভাবে ভাগ করতে পারি। নাম্বার 1, ক্যাশ ট্রানজাকশন, যে ট্রানজাকশন গুলো আমরা কি করছি, ক্যাশে আমরা রিসিভ করছি বা পে করছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওটা মিটে যাচ্ছে, ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলছি, ক্যাশ পারচেজ, ক্যাশ সেলস এক্সাম্পল হতে পারে, দ্যাট ইজ হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, নাম্বার 1। নাম্বার 2, আমরা এখন ক্যাশ দিচ্ছি না, বাট আমরা পরে পেমেন্টটা করব, ঠিক আছে, সেটাকে আমরা কিন্তু কি বলি, ক্রেডিট পারচেজ বা ক্রেডিট সেলস। এটাকেও আমরা নন ক্যাশ ট্রানজাকশন বলবো, বলতে পারলাম। তার কারণ কি হচ্ছে বলতো, এখানেও কিন্তু আদান প্রদান হচ্ছে এবং এখানেও দেখো দুটি কিন্তু পক্ষ রয়েছে, ঠিক আছে, তো দ্যাট ইজ ক্যাশ পারচেজ বা ক্রেডিট পারচেজ। তুমি বলছো এটা কি করে ট্রানজাকশন হলো, এখানে দেখো পরে তো টাকা মানে দেওয়া নেওয়া হবে, বলতে পারলাম, তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ক্রেডিট ট্রানজাকশন, ঠিক আছে। তাহলে ক্যাশ ট্রানজাকশন বুঝে গেলে, ক্রেডিট ট্রানজাকশন বুঝে গেলে। পেপার ট্রানজাকশন, যে ট্রানজাকশন গুলো কাগজে লেখা হয়, ক্যাশে আদান প্রদান হয় না, ঠিক আছে, এটা কোনোদিনই হবে না, মানে এই জন্য এটাকে ক্রেডিটও বলা হচ্ছে না, বুঝতে পারলাম। ক্রেডিট ট্রানজাকশন কি হয়, যে ভবিষ্যতে টাকা পেমেন্ট করবো বা টাকা রিসিভ করব, কিন্তু পেপার ট্রানজাকশন ভবিষ্যতে কেন, কোনোদিনই আমরা কিন্তু ক্যাশে আদান প্রদান হবে না। যেমন হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা শুধুমাত্র খাতা কলমে হয়, যে আমার এত টাকা অ্যাসেট ছিল সেটা ক্ষয় হয়ে এত টাকা হলো, ডেপ্রিসিয়েশনটাকে আমরা কি করি, মাইনাস করে দিই, ফিক্সড অ্যাসেটের ভ্যালু থেকে কমিয়ে দিই। ব্যাড ডেটস, আমাকে কেউ টাকা মেরে দিল, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আমার খরচা করতে বাকি আছে, বা আমি এক্সট্রা আগে থেকে পেমেন্ট করে রেখে দিয়েছি, তো দিস আর দ্য পেপার ট্রানজাকশন বলা হয়, বলতে পারলাম। আবার দেখো বি পার্টের মধ্যে রয়েছে অন দ্য বেসিস অফ দ্য সোর্স, একটা হচ্ছে ইন্টারনাল ট্রানজাকশন আর একটা হলো এক্সটার্নাল ট্রানজাকশন, ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেটস, তো এগুলো হয়ে গেল এক্সটার্নাল, এগুলো বিজনেসের মধ্যেই ঘটে থাকে। আর যেগুলো বিজনেসের বাইরে হয় সেগুলোকে এক্সটার্নাল বলা হয়, যেমন পারচেজ, সেলস, ব্যাংক লোন তুমি নিলে, তো দিস আর দ্য এক্সটার্নাল ট্রানজাকশন। আবার দেখো আমি এখানে এটাকে কি করেছি, একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখো ট্রানজাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করছি। নাম্বার হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য ক্যাশ ফ্লো, মানে ক্যাশ আসা যাওয়া নিয়ে, তো সেখানে কি হলো, ক্যাশ ট্রানজাকশন আর হলো নন ক্যাশ ট্রানজাকশন, ঠিক আছে। ক্যাশ ট্রানজাকশন মানে বুঝে গেছো, টাকা পয়সা আসছে। নন ক্যাশ ট্রানজাকশন মানে যেটা ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে, সেখানে দেখো ক্রেডিট ট্রানজাকশন একটা রয়েছে, একটা হচ্ছে পেপার ট্রানজাকশন রয়েছে, কিন্তু এই দুটোকেই আমরা কার মধ্যে ফেলছি, নন ক্যাশ ট্রানজাকশনের মধ্যে। আশা করি তোমরা বুঝে গেছো। আর অন দ্য বেসিস অফ দ্য সোর্সেস, ইন্টারনাল সোর্সেস হয় আর একটা হলো এক্সটার্নাল সোর্সেস হয়। যখন তুমি ব্যবসার ভেতর থেকে টাকাটা পাচ্ছ, দ্যাট ইজ হচ্ছে ইন্টারনাল, আর যখন ব্যবসার বাইরের সঙ্গে ট্রানজাকশন হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে এক্সটার্নাল। ওকে, ক্লিয়ার? যদি প্রবলেম হয় একটু আমার নোটস গুলো পড়ে নিও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। সব ইভেন্ট কিন্তু ট্রানজাকশন নয়, ঠিক আছে, বাট সব ট্রানজাকশনই কিন্তু ইভেন্ট। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, অল ট্রানজাকশন আর ইভেন্টস, তার মানে সমস্ত ট্রানজাকশন লেনদেন কিন্তু ঘটনা, কিন্তু সব ঘটনা কিন্তু লেনদেন নয়। তার মানে বুঝে গেছো, যে ঘটনার মধ্যে টাকা পয়সা জড়িত থাকবে সেটাকে আমরা বলবো ট্রানজাকশন, আর যে ঘটনার মধ্যে টাকা পয়সা জড়িত থাকবে না, তাহলে সেটাকে আমরা কিন্তু শুধু ঘটনাই বলবো, ট্রানজাকশন বলবো না। ওকে, ক্লিয়ার? তো চলো পরের পয়েন্টটা দেখে নিই, সেটা হলো লাইবিলিটিস। লাইবিলিটি মানে হলো দায়, তোমাকে যেটা পেমেন্ট করতে হবে ভবিষ্যতে, তাকে কি বলা হয়, লাইবিলিটি, বলতে পারলাম। তো লাইবিলিটি কে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, একটা হলো এক্সটার্নাল লাইবিলিটি, একটা হলো কন্টিনজেন্ট লাইবিলিটি। তো তুমি বলে স্যার এই তিনটে লাইবিলিটি কি, তো চলো আমরা আস্তে আস্তে বুঝে নিই। আবার দেখো এক্সটার্নাল লাইবিলিটিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লং টার্ম, একটা হলো শর্ট টার্ম। শর্ট টার্মটাকে আবার কারেন্ট লাইবিলিটিও বলে লোকে। ওকে, বলতে পারলাম। তো চলো ইন্টারনাল লাইবিলিটি আমরা একটুখানি বুঝে নিই যে স্যার ইন্টারনাল লাইবিলিটি কি। তো দেখো ইন্টারনাল লাইবিলিটি হলো ধরো ক্যাপিটাল, মালিক যখন ব্যবসায় ক্যাপিটাল দিচ্ছে, তাহলে সেটা কি হয়ে গেল, মালিকই তো ব্যবসায় টাকাটা দিচ্ছে, তাহলে মালিককে ভবিষ্যতে ফেরত দিতে হবে, তো দ্যাট ইজ কল হয়ে গেল ইন্টারনাল লাইবিলিটি, বলতে পারলাম। এক্সটার্নাল লাইবিলিটি মানে তোমাকে ক্রেডিটার্সকে পেমেন্ট করতে হবে, তুমি কারোর কাছ থেকে ধারে মাল কিনেছো, ক্রেডিট পারচেজ করেছো, তোমাকে ভবিষ্যতে তাকে পেমেন্ট করতে হবে, তাহলে সেটা হয়ে গেল এক্সটার্নাল লাইবিলিটি, বলতে পারলাম। কন্টিনজেন্ট লাইবিলিটি কোনটা স্যার, যেটাতে ধরো তোমাকে ধরো একটা কোর্ট কেস চলছে, তাতে তুমি হেরেও যেতে পারো, যদি হেরে যাও তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে, নাহলে করতে হবে না, মানে এটা হতেও পারে নাও হতে পারে, দ্যাট ইজ কল কন্টিনজেন্ট লাইবিলিটি। আর লং টার্ম লাইবিলিটি কোনটা, যেটা হচ্ছে 1 বছর, গ্রেটার দ্যান 1 ইয়ার, মাথায় রাখো গ্রেটার দ্যান 1 ইয়ার, যে লাইবিলিটিটা তোমাকে 1 বছরের
পরে পেমেন্ট করতে হবে, দ্যাট ইজ হচ্ছে লং টার্ম লাইবিলিটি। আর যে লাইবিলিটিটা তোমাকে উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে, দ্যাট ইজ হচ্ছে শর্ট টার্ম লাইবিলিটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপর হলো কি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে কি হয়ে গেল? হিসাব। আমরা কি হলো, আমাদের কাছে হিসাব রাখি যে আমাকে কোন ক্যাশ কত টাকা এলো, ক্যাশ কত টাকা গেল, পারচেস কত টাকা করলাম, সেলস কত টাকা করলাম, ব্যাংকে কত টাকা এলো, ফার্নিচার কত টাকা পারচেস করলাম, সবার জন্য সেপারেটলি ভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়। দেখো অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা হয় তোমাকে আমি ফার্স্ট চ্যাপ্টারেও বুঝিয়েছিলাম, আবার বলেছি। তো দেখো এরকম একটা পি ফর্ম খোলা হয় যেখানে অ্যাকাউন্টের নাম থাকে। ধরো এটা হলো ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, বলতে পারলাম। এখানে ক্যাশ অ্যাকাউন্ট বলে লেখা হয়, এটা হলো ডেবিট সাইড, লেফট সাইডটা, আর রাইট সাইডে ক্রেডিট সাইড হয়। যদি টাকা আসে তাহলে কি হবে? ডেবিট সাইডে লিখবো, ঠিক আছে, অল কামস ইন ডেবিট। টাকা আসছে তাহলে ডেবিট সাইডে হবে। আচ্ছা টাকা চলে গেলে স্যার, তাহলে আমরা ক্রেডিট সাইডে লিখবো। তো এরকম ক্যাশের হিসাব রাখা হয়, পারচেজের হিসাব রাখা হয়, সেলসের হিসাব রাখা হয়। তো তার জন্য কি হয়, প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা করে হিসাব খাতা মেনটেন করা হয়, তাকেই বলা হয় অ্যাকাউন্টস। ওকে, বলতে পারলাম, যেখানে সমস্ত ট্রানজাকশন রেকর্ড করা হয়, প্রফিট অ্যান্ড লস জানা যায় এবং দিনের শেষে ব্যালেন্সটা পাওয়া যায়। ওকে, বলতে পারলাম, এখান থেকে আমরা ব্যালেন্সটাকে ফাইন্ড আউট করতে পারি যে ডেবিট ব্যালেন্স বের হলো না ক্রেডিট ব্যালেন্স বের হলো। মূলধন, মালিক যে ব্যবসায় যে টাকাটা ইনভেস্ট করে সেটাকে আমরা ক্যাপিটাল বলি। ওকে, সেটা কিন্তু নন নেসেসারি যে সবসময় সেটা টাকাই হবে, সেটা কিন্তু কোনো অ্যাসেটসও হতে পারে। বলতে পারলাম, মালিক কি করলো, ব্যবসায় গাড়ি বা ফার্নিচার বিনিয়োগ করলো, তাহলে সেটাকেও আমরা অ্যাসেটস বলতে পারি। ঠিক আছে, ক্যাপিটালের ফর্মুলা চেষ্টা করে এটা মনে রাখার জন্য, টোটাল অ্যাসেটস মানে যত অ্যাসেটস আছে মাইনাস হচ্ছে লাইবিলিটি। বলতে পারলাম, ধরো এটা হলো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে এটা হলো অ্যাসেট সাইডস, এই অ্যাসেট সাইডের টোটালটা, আর এই এটা হচ্ছে লাইবিলিটি সাইড। বলতে পারলাম, লাইবিলিটি সাইডে আসে হচ্ছে ক্যাপিটাল আর এক্সটার্নাল লাইবিলিটি। বলতে পারলাম, তো কি হলো, এই অ্যাসেটস, টোটাল অ্যাসেটসটা থেকে এক্সটার্নাল লাইবিলিটিটাকে যখন তুমি বাদ দিচ্ছ তখন কি পড়ে থাকবে? ক্যাপিটাল পড়ে থাকবে। তো এখানে লেখা রয়েছে। তো মালিক ব্যবসায় 50,000 টাকা দিল, ঠিক আছে, তাহলে এটা ক্যাপিটাল। মালিক ক্যাশ আর ফার্নিচার বিনিয়োগ করলো, তাহলে দুটোই ক্যাপিটাল। বলতে পারলাম, সেটা ইন ক্যাশও হতে পারে, ইন কাইন্ডসও হতে পারে। ঠিক আছে, মালিক যা ব্যবসায় নিয়ে আসবে দ্যাট ইজ আ ক্যাপিটাল। ওকে, আবার মালিক যখন ব্যবসা থেকে তার নিজের দরকারি যখন কোনো ক্যাশ, গুডস বা অ্যাসেট তুলে নেয়, উইথড্র করে, ঠিক আছে, তুলে নেয়, যে আমারই তো ব্যবসা, আমি এখান থেকে টাকা নিয়ে চলে গেলাম বাড়িতে, তাহলে সেটাকে কিন্তু ড্রয়িংস বলা হয়। ড্র করছে, তুলে নিচ্ছে, তার জন্য এটাকে বলা হয় ড্রয়িংস। বলতে পারলাম, নিজের পার্সোনাল খরচার জন্য, অর্থাৎ পার্সোনাল কথাটা যখনই লেখা থাকবে তখন তুমি মেনে নেবে যে এটা হলো ড্রয়িংস। বলতে পারলাম, তাহলে মালিক যখন ব্যবসায় টাকা দেয় তখন সেটাকে কি বলা হয়? ক্যাপিটাল। আর মালিক যখন ব্যবসা থেকে টাকা তুলে নেয় তখন সেটাকে কি বলা হয়? ড্রয়িংস। লাইবিলিটি আমরা একটু আগেই পড়ে নিয়েছি, যেটা হলো আমাকে ভবিষ্যতে যেটা পেমেন্ট করতে হবে, যেমন ক্রেডিটার্স। ক্রেডিটার্স মানে কি? যাকে আমাকে ভবিষ্যতে টাকা দিতে হবে তাকে আমরা ক্রেডিটার্স বলি। বিলস পেয়েবল, আমাকে বিলের এগেইনস্টে টাকা দিতে হবে, আমাকে ব্যাংক লোন পেমেন্ট করতে হবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে যে খরচাটা করতে আমার বাকি আছে। ধরো তোমার বাড়িতে ইলেকট্রিসিটি বিল এসছে, বলতে পারলাম, তুমি কি ইলেকট্রিসিটিটা পুরো ব্যবহার করেছো, ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে? ইলেকট্রিসিটি বিলটা পেমেন্ট করতে হবে। তো দ্যাট ইজ কল আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তো দ্যাট ইজ অলসো আ লাইবিলিটি। লাইবিলিটি মানে হলো দায়, তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, তো সেটাকে লাইবিলিটি বলা হয়। ওকে, আমরা একটু আগে ইন্টারনাল লাইবিলিটি পড়েছিলাম। মালিক যখন ব্যবসায় টাকাটা দিচ্ছে তার একটি হচ্ছে ক্যাপিটাল, রিজার্ভ। ভবিষ্যতের জন্য মালিক কি করে? টাকা সরিয়ে রাখে, সেটাকে রিজার্ভ বলে। কেন? আজকে ভবিষ্যতে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তাহলে টাকার দরকার, পুরো প্রফিটটা বাড়ি নিয়ে যায় না, তো সেটাকে কি বলা হচ্ছে? রিজার্ভ। ওকে, বলতে পারলাম, তো দ্যাট ইজ অলসো আ রিজার্ভ। আনডিস্ট্রিবিউটেড প্রফিট মানে যে প্রফিটটাকে ডিস্ট্রিবিউট এখনো করা হয়নি, সেটার উপরে কার আছে? মালিকেরই অধিকার আছে। তো এই তিনটে কোথায় যায়? ইন্টারনাল লাইবিলিটির মধ্যে যায়। এক্সটার্নাল লাইবিলিটি কোনগুলো স্যার? যেটা হচ্ছে ক্রেডিটার্স, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ডিভেঞ্চার্স। এগুলো হচ্ছে ব্যবসার বাইরে, ব্যবসার প্রতিষ্ঠানের বাইরে যদি কাউকে পেমেন্ট করতে হয় তাদেরকে আমরা বলবো এক্সটার্নাল লাইবিলিটি। আর এটা আমরা বর্তমানে নিশ্চিত নই যে এটা আমাকে পেমেন্ট করতে হবে, যদি কোর্ট কেসে হেরে যায় তাহলে আমাকে পেমেন্ট করতে হবে। তো দ্যাট ইজ কল হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি। ওকে, বলতে পারলাম। টাইপস অফ এক্সটার্নাল লাইবিলিটি। এক্সটার্নাল লাইবিলিটিকে দুভাগে ভাগ করা হয়, তোমরা জেনে গেছিলে। দেখো, গ্রেটার দ্যান 1 ইয়ার, যদি 1 বছরের পরে যদি তোমাকে কোনো টাকা পরিশোধ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ফিক্সড লাইবিলিটি বা লং টার্ম লাইবিলিটি। যেমন হচ্ছে ডিভেঞ্চার্স। ডিভেঞ্চার্স মানে কি বলতো? একটা তুমি এরকম একটা পেপার থাকে যেখানে তুমি কি করলে, এটা কাউকে দিয়ে দিলে, দিয়ে সে তুমি কি করলে, তার কাছ থেকে টাকাটা নিলে, তুমি বলে 5 বছর পর এই পেপারটা তুমি নিয়ে আসবে, নিয়ে আসলে আমি তোমাকে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো, ঠিক আছে, আর যতদিন না তোমাকে আমি ফেরত দিচ্ছি ততদিন আমি তোমাকে ইন্টারেস্ট দেবো। জাস্ট লাইক আ লোন। তুমি ভেবে দেখো, লোন, তুমি ব্যাংক থেকে যেরকম লোন নাও সেরকমই এখানে একটা পেপার, সেই পেপারটাকে কি বলছে? ডিভেঞ্চার্স। বলতে পারলাম, সেটা তুমি কোনো পাবলিককে তুমি কি করলে, দিয়ে দিলে। পাবলিক কি করলো, ধরো এই ডিভেঞ্চার্সটার দাম হচ্ছে 1 লাখ টাকা, পাবলিক কি করলো, এই পেপারটা নিয়ে নিল। কেন? এখানে তোমার সই করা আছে, ঠিক আছে, যে আমি এটা পেমেন্ট করবোই 5 বছর পর। আর তুমি ব্যাংক যা ইন্টারেস্ট দেয় তার থেকে তুমি বেশি ইন্টারেস্ট দিলে, তুমি বললে আমি 12% করে তোমাকে ইন্টারেস্ট দেবো,
প্রত্যেক বছর ও দেখলো ব্যাংকে টাকা রাখলে আমি 7% পাবো, তাহলে এই কোম্পানিতে যদি আমি টাকা রাখি তাহলে আমি 12% পাবো। সে কি করলো, তোমাকে টাকা দিল আর তুমি তাকে ডিবেঞ্চারটা দিলে, কিন্তু তুমি ডিবেঞ্চারটা কবে শোধ করবে, 5 বছর পর গিয়ে তোমাকে 1 লাখ টাকা দিতে হবে, বলতে পারলাম। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় লং টার্ম লাইবিলিটি। ওকে, মর্টগেজ লোন মানে তুমি কিছু একটা জিনিস তুমি কি করলে, মর্টগেজ রাখলে মানে বন্ধক রাখলে, ঠিক আছে, জমি বাড়ি রেখে তুমি লোন নিলে, সেটাও কিন্তু লং টার্ম লোন, বলতে পারলাম। লং টার্ম ব্যাংক লোন, তুমি দীর্ঘদিনের জন্য 5 বছর 15 বছর 10 বছরের জন্য তুমি ব্যাংক থেকে লোন নিলে, তাহলে সেটা 1 বছরের বেশি, তাহলে এটাকে বলা হয় লং টার্ম লাইবিলিটি। ওকে, বলতে পারলাম। আর যে লাইবিলিটিটা লেস দ্যান 1 ইয়ার, 1 বছরের মধ্যেই তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, শর্ট টার্ম বা কারেন্ট লাইবিলিটি। কারেন্ট কথার অর্থ মাথায় রেখে দাও, কারেন্ট কথার অর্থ হলো লেস দ্যান 1 ইয়ার। ক্রেডিটার্স, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট মানে কি স্যার, তোমার ধরো ব্যাংকে রয়েছে 5,000 টাকা, তুমি ব্যাংকে থেকে পেমেন্ট করেছো 10,000 টাকা, তার মানে কি তোমাকে 5,000 টাকা আরো দিতে হবে, জাস্ট লাইক আ ব্যাংক লোনের মতন। তো এগুলো 1 বছরের মধ্যেই পেমেন্ট করতে হয়। তো দিস আর দা শর্ট টার্ম, যেটা 1 বছরের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। তো লাইবিলিটি আমরা বুঝে গেছি, এবার আমরা কি দেখবো, অ্যাসেটস। অ্যাসেটস মানে হলো সম্পত্তি, যার কি হচ্ছে একটা ভ্যালু আছে, তুমি যদি এটাকে বিক্রি করো ভবিষ্যতে, যেটাকে তুমি সেখান থেকে একটা ভ্যালু পেতে পারবে। তো এই অ্যাসেটস কে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, রিয়াল অ্যাসেটস, ফিকটিটিয়াস অ্যাসেটস আর কন্টিনজেন্ট অ্যাসেটস, বলতে পারলাম। এই রিয়াল অ্যাসেটস কে আবার লোকে অনেকে ফিক্স অ্যাসেটসও বলে বা স্থায়ী সম্পত্তি বলে। অ্যাসেট মানে কি, তোমরা প্রত্যেকেই জানো, ক্যাশ, তোমার কাছে ক্যাশ টাকা আছে, তার মানে তোমার কাছে সম্পত্তি আছে, তোমার ব্যাংকে ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তোমার কাছে মেশিন আছে, ফার্নিচার আছে, ল্যান্ড আছে, বিল্ডিং আছে, বলতে পারলাম, স্টক আছে। তো দিস আর দা অ্যাসেটস, যেখান থেকে কি হবে, তুমি ভবিষ্যতে এখান থেকে বেনিফিটস পাওয়া যায়, তাকে আমরা অ্যাসেটস বলি। এই অ্যাসেটস এর অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা পরপর দেখে নেবো। দেখো, প্রথমে হচ্ছে রিয়াল অ্যাসেটস, যার মার্কেট ভ্যালু আছে, যে অ্যাসেটস এর মার্কেট ভ্যালু আছে সেটাকে আমরা বলবো রিয়াল অ্যাসেটস। ওকে, বলতে পারলাম। যেমন হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার অ্যান্ড ফিটিংস, দিস আর দা রিয়াল অ্যাসেটস, যার মার্কেট ভ্যালু আছে, অর্থাৎ তুমি বিক্রি করলে টাকা পাবে। ওকে, ফিক্স অ্যাসেট, যেগুলোকে দীর্ঘদিন ব্যবহার করা যায়, বলতে পারলাম। এবং মানুষ এই অ্যাসেটস গুলোকে পারচেস করে বিক্রি করার জন্য নয়, দীর্ঘদিন ব্যবহার করবে বলে এগুলোকে পারচেস করে। যেমন ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, এগুলো লোকে না কিনে শুধু শর্ট টার্ম ইউজ করবো বলে নয়, মানে 1 বছর ইউজ করলাম তারপরে জমিটা বিক্রি করে দেবো না। জমি বাড়ি তোমরা নিজেরাও জানো, একটা মেশিন, ফার্নিচার, এগুলো লোকে কেন কেনে, যাতে দীর্ঘদিন যাতে ব্যবহার করা যায়। তো দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়, ফিক্স অ্যাসেট। এই ফিক্স অ্যাসেটস কে আবার 2টো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্যানজেবল, একটা হচ্ছে ইনট্যানজেবল, অর্থাৎ যেগুলোকে আমরা দেখতে এবং স্পর্শ করতে পারি সেগুলোকে আমরা কি বলবো, ট্যানজেবল। যেমন ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, এগুলোকে তুমি হাত দিয়ে টাচ করতে পারবে, তুমি চোখ দিয়ে দেখতে পাবে। তো দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় ট্যানজেবল। এটা কার পার্ট, ফিক্স অ্যাসেটস এর মধ্যে পড়ছে, বলতে পারলাম। আর ইনট্যানজেবল অ্যাসেটস কোনগুলো, যেগুলোকে স্পর্শ করা যায় না বা দেখা যায় না কিন্তু তার ভ্যালু আছে। যেমন হচ্ছে গুডউইল, আজকে ওর ভালো সুনাম আছে, আমি ওই দোকান থেকে কিনবো, এটা কিন্তু অ্যাসেটস, বলতে পারলাম। গুডউইল হলো টাচ করা যায় না, কিন্তু ধরো ভালো ওর নাম আছে, তুমি ওই দোকান থেকেই বারে বারে গিয়ে বিরিয়ানি খাও, তার মানে কি, দ্যাটস গুডউইল, বলতে পারলাম। পেটেন্টস, কপিরাইট, ধরো কেউ একটা গান করলো বা এই ধরো আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, তো এগুলোর উপরে কি হয়, কপিরাইটস না হয়। তুমি দেখবে ইউটিউবে যদি কোনো গান বা তুমি যদি কারোর ভিডিও তুমি চুরি করে যদি ভিডিও ইউটিউবে তুমি ছাড়ো, তাহলে তার উপরে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে, বলতে পারলাম। তো কেন, সেই গানটার উপরে সেই মালিকেরই অধিকার আছে, বলতে পারলাম। ট্রেডমার্ক, এটা কি হয়, কোনো সিম্বল বা নামের উপরে ট্রেডমার্ক নেওয়া হয়, বলতে পারলাম। বইয়ের উপরে কিন্তু কপিরাইট হয়, তাই না। আর পেটেন্টস কি হয়, ধরো কিছু একটা আবিষ্কার হলো, ঠিক আছে, ভ্যাকসিন বা কোনো মেডিসিন, সেগুলোর উপরে পেটেন্ট রাইটস নেওয়া হয়। তো বুঝে গেছো, আশা করা যায় ইনট্যানজিবল অ্যাসেটস, এগুলো চোখে দেখা যায় না, বাট দিস আর দ্য অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস মানে যে অ্যাসেটস তোমাকে 1 বছরের মধ্যে তুমি ক্যাশ টাকাটা পেয়ে যাবে, ক্যাশে রূপান্তর হয়ে যাবে। যেরকম কারেন্ট লাইবিলিটি কি ছিল, 1 বছরের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হতো। আর এখানে কারেন্ট অ্যাসেটস মানে হলো, কারেন্ট কথার অর্থ হলো তোমাকে বলেছিলাম লেস দ্যান 1 ইয়ার। তো কারেন্ট লাইবিলিটি মানে হলো 1 বছরের মধ্যে পেমেন্ট করতে হবে, আর কারেন্ট অ্যাসেটস মানে 1 বছরের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে, বলতে পারলাম। যেমন হলো ক্যাশ, ডেটাস, ঠিক আছে, ডেটাসের কাছ থেকে 1 বছরের মধ্যে টাকা পেয়ে যাবে। গুডস তুমি বিক্রি করে 1 বছরের মধ্যে টাকা পেয়ে যাবে। বিলস রিসিভেবল, ঠিক আছে, তুমি 1 বছরের মধ্যে টাকা পেয়ে যাবে। তো দিস আর দা কারেন্ট অ্যাসেটস, বলতে পারলাম। লিকুইড অ্যাসেটস, যেগুলোকে খুব তাড়াতাড়ি এনি টাইম তুমি ওগুলোকে ক্যাশে কনভার্ট করতে পারবে, অর্থাৎ তোমার কাছে সঙ্গে সঙ্গে তোমার কাছে ধরো ওটাকে ক্যাশে কনভার্ট করা যায়। তো দিস আর দা লিকুইড অ্যাসেট। লিকুইড মানে তরল। তুমি স্যার টাকা তরল, না না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তরল কথার অর্থ হলো তুমি সঙ্গে সঙ্গে ওটাকে বিক্রি করে তুমি ক্যাশে কনভার্ট করতে পারবে। তো দিস আর দা লিকুইড অ্যাসেট। ওকে, বলতে পারলাম। যেমন হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। সার্কুলেটিং অ্যাসেটস কোনগুলো, যেগুলো কি হচ্ছে, বারে বারে ব্যবহার করা হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে। স্টক বিক্রি হয়ে যাচ্ছে, কমে গেল, আবার স্টক পারচেস করলে বেড়ে গেল। ডেটাস তোমার কাছ থেকে তুমি সেল করলে, তাহলে ডেটাস এর ভ্যালু বেড়ে গেল, ডেটাস তোমাকে পেমেন্ট করলে কমে গেল। তো এগুলো বারে বারে ব্যবহার করা হয় এবং বারে বারে
কম মানে পরিবর্তন হয়, মানে এর ভ্যালুটা কি হচ্ছে বাড়ে বা কমে। তো এগুলোকে বলা হয় সার্কুলেটিং, অর্থাৎ সার্কুলেট হচ্ছে, ঠিক আছে, একবার যাচ্ছে আবার আসছে, আবার বাড়ছে আবার কমছে, আবার আসছে আবার যাচ্ছে, আবার বাড়ছে আবার কমছে, তো সার্কুলেট হচ্ছে, দ্যাটস দ্য সার্কুলেটিং। এরপর ফিকটিটিয়াস অ্যাসেটস, এখানে আমি একটা কথা তোমাদেরকে বলবো, অনেক সিনিয়র দাদারাও এটাকে মিস্টেক করে। ফিকটিটিয়াস অ্যাসেটস আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস দুটোকে এক করে দেয়। ফিকটিটিয়াস অ্যাসেটস এর বাংলা মানে হলো অলিক সম্পত্তি। অলিক মানে কল্পনায়, তুমি মনে মনে ভাবছো যে ওটা সম্পত্তি, কিন্তু এটা আদৌ সম্পত্তি নয়। তুমি বলে স্যার এরকম হতে পারে কখনো? আমি না তোমাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, এটা অ্যাকাউন্টিং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি ভেবে দেখো, তোমার হাতে মাধ্যমিকের মার্কশিট আছে, তোমার হাতে মাধ্যমিক পাস করার সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে। তুমি এই সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো কোথায় রেখেছো? সুন্দর করে ফাইল করে আলমারির ভেতরে রেখে দিয়েছো, তাই না? বা লক এন্ড কি করে রেখে দিয়েছো, কেন ভবিষ্যৎ তোমার এটা দরকার হতে পারে, কারণ এটা তোমার কাছে একটা সম্পত্তি, অ্যাসেট, বাবা বা মা বলেছে এটাই তোর ভবিষ্যতের সম্পত্তি। কিন্তু তুমি ওই অ্যাডমিট কার্ড, রেজাল্ট বা মার্কশিটটা তুমি প্রচুর পরিশ্রম করে তবে তুমি ওটা অ্যাচিভ করেছো, তোমার ওটা সার্টিফাইড যে তুমি ক্লাস 10 পাস করেছো, তুমি ওটাকে যত্ন সহকারে রেখে দিয়েছো। কিন্তু ওটা যদি তুমি রাস্তায় ফেলে দাও, তুমি ঠান্ডা মাথায় ভাবো, আর ওই রাস্তা দিয়ে যদি আমি যাই, আমার কোনো কাজে লাগবে? তোমার ওই সার্টিফিকেট বা মার্কশিটটা কোনো কাজে লাগবে আমার বা কারোর কাজে লাগবে? কারোর কাজে লাগবে না। হ্যাঁ লাগবে, আলুর চপ খেয়ে হাতটা মুছে ফেলে দিতে কাজে লাগবে। তুমি বলে স্যার কি বলছেন, আমার স্যার কত পরিশ্রম, রাত জেগে পড়ে আমি, হ্যাঁ রাইট, এটা তুমি মনে করছো, বাট আমার কাছে ওই পেপারটা ভ্যালুলেস। তো এরকমই কিছু খরচা থাকে যেটা লোকে মনে করে যে ওটা অলিক, অলিক কল্পনা, কাল্পনিক, তুমি মনে করছো যে ওটা অ্যাসেটস, বাট আদৌ ওটা অ্যাসেটস নয়। জাস্ট লাইক প্রিলিমিনারি এক্সপেন্সেস। তুমি বলে স্যার এই এক্সপেন্সেসটা মানে কি? যখন ব্যবসা শুরু করতে হয় তখন না প্রচুর জেরক্স করতে হয়, প্রচুর কাগজপত্র থাকে, ঠিক আছে, প্রচুর দলিল থাকে, প্রচুর পেপার থাকে, ট্রেড লাইসেন্স থাকে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, সেখানে প্রচুর পেপার থাকে। সেই পেপারগুলো কোম্পানি কি করে, করতে গেলে প্রচুর খরচা করতে হয়, তো সেগুলোকে একসঙ্গে কি বলা হয়, প্রিলিমিনারি এক্সপেন্সেস। কিন্তু সেই খরচাগুলো যে করছো সেটাকে ব্যবসায় মনে করে কি বলতো, যে এটা হলো আমার অ্যাসেটস, কিন্তু এটা অন্য লোকের কাছে কি কাজে লাগবে, তাই না? অন্য লোকের কাছে এই পেপারগুলোর কোনো ভ্যালুই নেই। তো দ্যাট ইজ হলো ফিকটিটিয়াস। কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এ কিন্তু রিয়েলি ভ্যালু আছে। গুডউইল, পেটেন্ট, কপিরাইট, দিস আর দা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো মাথায় রাখো, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আর ফিকটিটিয়াস অ্যাসেটস কখনো এক নয়, দুটো কিন্তু আলাদা। ওকে, কন্টিনজেন্ট অ্যাসেট যেরকম বললাম, কোর্ট কেস চলছে, তোমার মনে হচ্ছে কোর্ট কেসে তুমি জিতে যাবে, জিতে গেলে তুমি টাকা পাবে, ভবিষ্যতে পেতেও পারো, নাও পেতে পারো, নিশ্চিত নন, ঠিক আছে। তো রিয়েল অ্যাসেটস মানে যার আসল মূল্য আছে, ফিক্সড অ্যাসেট মানে যেটা দীর্ঘদিন ব্যবহার করা যায়, যেটা বিক্রির জন্য কেনা হয় না, কারেন্ট অ্যাসেটস মানে কি, যেটা এক বছরের মধ্যে ক্যাশে রূপান্তর হয়ে যায়, দ্যাট ইজ হচ্ছে কারেন্ট অ্যাসেটস। ফিকটিটিয়াস অ্যাসেটস আসল নয় কিন্তু হিসাবের খাতায় দেখানো হয়, আর কন্টিনজেন্ট মানে ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে রিসিপ্টস। রিসিপ্টস মানে হলো প্রাপ্তি, ঠিক আছে। একটা হলো ক্যাপিটাল রিসিপ্টস, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস। যখন তুমি কোনো টাকা পাও, ঠিক আছে, ক্যাশ বা মানি তুমি পেলে, সেটাকে আমরা কি বলবো, রিসিপ্টস। ক্যাশ রিসিপ্ট, লোন রিসিপ্ট, ক্যাপিটাল ইন্ট্রোডিউস, ব্যবসায় টাকা আসা, সেটাকে কি বলা হয়, রিসিপ্টস। বলতে পারলাম। কিন্তু যখন কোনো টাকা, যে রিসিপ্টটা বারবার আসে না, মানে ধরো বড় টাকা, ব্যাংক লোন কি তোমাকে বারবার দেবে? ব্যাংক ধরো তোমাকে 30 লাখ টাকা লোন দিল, তোমাকে আবার পরের মাসে আবার 30 লাখ টাকা দেবে, তারপর মাসে আবার 30 লাখ টাকা দেবে না। তো যে রিসিপ্টটা বারবার হয় না, যেটা বড় একটা অ্যামাউন্ট তুমি রিসিভ করছো, দ্যাট ইজ হচ্ছে ক্যাপিটাল, ব্যাংক লোন, সেল অফ মেশিনারি, তুমি মেশিন তো তোমার বারবার নেই, তুমি বারবার বিক্রি করতে পারবে, বিল্ডিং বা ল্যান্ড তুমি বিক্রি করছো, তো সেগুলোকে আমরা বলবো ক্যাপিটাল রিসিপ্ট। মানে সাইজে, অ্যামাউন্টে বড়, নাম্বার 1। নাম্বার 2, যেটা বারবার হয় না। ওকে, আন্ডারস্ট্যান্ড, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল রিসিপ্ট। তুমি একটা বিল্ডিং বিক্রি করে দিলে, তোমার যে বিল্ডিং, একটাই বিল্ডিং ছিল, তুমি কি আর বিক্রি করতে পারবে? তো সেই বিল্ডিংটা বিক্রি করে কি হলো, তোমার কাছে টাকা এলো, তো দ্যাট ইজ হলো ক্যাপিটাল রিসিপ্ট। তো দেখো এর ফিচার্স কি বলছে, নন রিকারিং, মানে যেটা বারবার হয় না, মাঝে মাঝে হয়, নাম্বার 1। ক্যাপিটাল বাড়ায়, ঠিক আছে, মানে তোমার কি হলো, বড় টাকা এলো, তার ফলে কি হলো, তোমার ক্যাপিটাল বাড়লো। আর দৈনন্দিন ব্যবসার আয় নয়, অর্থাৎ আমরা যে ডেইলি লাইফে যে বিক্রি করছি, বিক্রি করে সেখান থেকে যে টাকাটা পাচ্ছি, সেটাকে আমরা ক্যাপিটাল রিসিপ্ট বলবো না। ওকে, রেভিনিউ রিসিপ্ট যেটা বারবার হয়, যেটা দৈনন্দিন ব্যবসা, অর্থাৎ যেটা আমার ব্যবসা, রিসিপ্ট যেটা বারবার হবে, যেমন হচ্ছে সেলস, কমিশন রিসিপ্ট, ইন্টারেস্ট রিসিপ্ট, রেন্ট রিসিপ্ট, যেটা কি হচ্ছে বারবার হয়, দ্যাট ইজ হচ্ছে রিকারিং। বলতে পারলাম, এটা বিজনেসের ইনকাম। এটা কিন্তু ক্যাপিটাল রিসিপ্টটা কিন্তু বিজনেসের ইনকাম নয়, এটা মাথায় রাখো। ধরো আজকে একটা, তুমি বলে কেন স্যার নয়, একটা ব্যবসার জমি আছে বা বাড়ি আছে, সেটা ব্যবসারই আছে, সেই স্যার আমি জমি আর বাড়িটা বিক্রি করে দিলাম, তো সেখানে তো স্যার টাকাটা এলো, তাহলে স্যার এটা তো ব্যবসার টাকা না, এটাকে আমরা ক্যাপিটাল রিসিপ্ট বলবো। তোমার জমি আর বাড়ি বিক্রি করা, এটা তোমার ব্যবসা নয়, এটা তুমি তোমার অ্যাসেটটাকে বিক্রি করলে, তো দ্যাট ইজ ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে যাবে। বলতে পারলাম। আর তুমি রেগুলার যে তোমার ব্যবসা, ধরো তোমার হচ্ছে ফার্নিচার বিক্রি করা ব্যবসা, তুমি রেগুলার বেসিসে ফার্নিচার বিক্রি করছো, সেখান থেকে টাকা পাচ্ছ, তো দিস ইজ দ্য রেভিনিউ রিসিপ্টস। ওকে, বলতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো।
যেটা কি করছে প্রফিট বাড়ায়, এটা কি হচ্ছে ক্যাপিটালকে বাড়ায়, আর এটা কি করছে তোমার প্রফিটটাকে বাড়াতে সাহায্য করছে, ঠিক আছে। আর বিজনেসে ইনকাম তোমাকে বাড়াচ্ছে, রেভিনিউ রিসিপ্টস। ওকে, তো আশা করি ইন ডিটেলসে তোমাকে এই চ্যাপ্টারটা বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। আর যদি এই নোটসটা তোমাদের দরকার লাগে তাহলে অতি অবশ্যই আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যেও। আর আমাদের দেখো একটা অ্যাপস রয়েছে প্লে স্টোরে, তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে AICTS বলে তুমি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। সেখান থেকে কিন্তু তুমি MCQ প্র্যাকটিস করতে পারবে, তুমি মক টেস্ট দিতে পারবে। সেখানে কিন্তু মডেল কোশ্চেন আনসার আমি সেট কিন্তু তোমাদের জন্য তুলে ধরলাম, ঠিক আছে। এই অ্যাপটা দেখো আমি তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা কিন্তু প্লে স্টোর থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।